শুরু করছি পদ্মজ উপন্যাসের 16 নম্বর পর্ব। যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প। শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প, পদ্মজা, ইলমা বেহরোজের কলমে। টিনের চালের ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর ঠেকছে পদ্মজার কাছে। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামে মানুষটি বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো পদ্মজা। কি অদ্ভুত, কথা আসছে না। খ্যাক করে গলা পরিষ্কার করতে চাইল সে। বলল, আমি পদ্মজা, খুলব না। ক্ষণকাল কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির ধ্বনি শোনা গেল। একসময় পুরুষালী কণ্ঠটি বলল, আচ্ছা, খুলতে হবে না, দয়া করে আপনি শুধু ভয় পাবেন না, আমি চলে যাব। আপনি চলে যান, বৃষ্টিটুকু থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা অনুমান করে নিল লোকটি শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মান নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। আগের থেকে ভয় কিছুটা কমেছে। আমিরের কণ্ঠ শোনা গেল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন, আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা, সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চিনেন না? কিছুক্ষণ আগেই নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন। নামও শুনেছেন? আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসলো জানে না। আমির পুনরায় বলল, শুনছেন? শুনছি। আপনি কি এইরকমই ভীতু? সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ ভেসে আসে। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। চলমান প্রসঙ্গে এড়িয়ে পদ্মজা বলল, বৃষ্টি কমলেই কিন্তু চলে যাবেন, তাড়াতে হবে না। বৃষ্টি কমলে নিজে থেকেই চলে যাব, কষ্ট নেবেন না। খালি বাড়ি তো, তাই বলছি। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। তার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বললেন, আমার ডাক নাম বাবু। এই নামে আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা দীর্ঘ করল না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়ে গেছে। আমির জিজ্ঞাসা করল, বাকিরা কোথায়? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন একটু একটু। এটা ভালো। অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যেতে হবে বুঝে উঠতে পারছেন না। এইদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠে পড়েন। রামিজ আলী বারান্দায় বসে হুক্কা টানছিলেন। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা। বাসন্তীকে দেখে সে অবাক হয়ে এগিয়ে এলো। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, কেডা আপনি? কারে চান?
বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রামিজকে দেখে লম্বা করে হেসে বললেন, হুট কইরা মেঘখান আয়া পড়ল তো। তো আপনি কার বাড়িতে যাইতেন? মোছেদের বাড়ি। রামিজ আলী বিরক্তি নিয়ে সরে গেল। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দিয়ে বলল, মোশেদ্দার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়ে যান। গ্রামের মানুষ তো জানে না তার আর মোশেদের সম্পর্ক কি। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত হবে সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো নিজের অধিকার তিনি কখনো পাবেন না। একমাত্র গ্রামবাসীরাই পারবে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রামিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রামিজ আলীর চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মোশেদের বউ বার কয়েক চোখ পিটপিট করল সে। কি বলেন? কার বউ? মোছেদের বউ। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ হতে থাকে রামিজের। সে প্রবল উৎসাহ নিয়ে বলল, হের পরের বউয়ে জানে না? থাহেন কই আপনি? রাধাপুর লুকায়া রাখছিল বিয়া কইরা। এখন মোছেদ আমারে তালাক দিতে চায়, আমার সঙ্গে সংসার করতে চাই না। তাই আমি আমার অধিকার লওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য করেন। গ্রামবাসী ছাড়া মোছেদ আমারে জায়গা দিব না। রামিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হারিয়ে বাহাদুরের মতো বলে উঠল, আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম। আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জল জল করে উঠল। অবশেষে একটা ভরসা পাওয়া গেল। রামিজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে। মোশেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেওয়ার শপথ করেছে। সে অনেক আগেই বাসন্তীকে ভরসা দিয়ে সে বলল, আপনি বয়ে থাকেন, আমি আরো কয়জনরে লইয়া আইতাছি। রামিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে গেল লোকবল আনতে। শহীদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফিরে এলো। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে এসেছেন। পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়ার জন্য। প্রস্রাবের বেগ ক্রমাগত বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। ঘরে পায়চারি করলো কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাচি কোমরে গুজে আয়তুল কুরসি পরে বুকে ফু দিয়েই দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদয় স্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। কাপা পায়ে আমিরের পাশ কেটে গেল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল ঘরে, আমির ডাকলো, পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি, শার্ট ভিজে যাওয়াতে বারান্দার দড়িতে রেখেছে যাতে বাতাসে শুকিয়ে যায়। যেন রূপকথার জগতে হারিয়ে গেছে এমনভাবে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানা ছিল না। পদ্মজা লজ্জা পাওয়ার পাশাপাশি বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। তাই সে বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা কি বলে? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো। চোখের দৃষ্টিতে আকুতি ফুটিয়ে বলল, দয়া করে চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও আমির পদ্মজার নজরে পড়ে।
শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমির অপলক নয়নে তাকিয়ে আছে। তার নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড়তেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে দুইজন তাকালো। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে ঘরে ঢুকে পড়ল সে। রামিজালি চেঁচিয়ে ডাকলো, কইরে মোশেদ্দা, আকাম কইরা এখন লুকায় আছুস কেন? বাইর হ, তোর আকাম ধৈরা লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, তারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হয়। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রামিজালি প্রশ্ন করলেন, বাড়িতে কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলেছে। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শাক নিয়ে দূরত পড়ল। এরপর কৈফিয়ত দেওয়ার স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে? আমির কথা শেষ করতে পারলেন না। রামিজালি চেঁচিয়ে আশেপাশের সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেননি। সমাজ থেকে কোন ঠাসা করেছে, মোশেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোর কাছে এইটা আশা করি নাই। তোর আব্বারে ডাকতাছি, তিনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? শহীদ আমিরের কাছাকাছি বয়সের, ব্যক্তিগত শত্রুতা আছে তাদের মধ্যে। শহীদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর ছাইরা দিমু? রাগে অপমানে আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সঙ্গে লাল চোখ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। শহীদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি, তবে সে আজ সুযোগ পেয়েছে। পুরো গ্রামবাসী একদলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলল, তোর চোখ উল্টায় লাভ নাই। কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমিরের রাগে শক্ত হাতের থাপ্পড় বসলো শহীদের কানে। মুহূর্তে শহীদের মাথা ভনভন করে ওঠে। ততক্ষণে রামিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হ্যারিকেন। রাতের আধার নেমে এসেছে। আমির আবারও শহীদকে মারতে গেলে কয়জন এসে তাকে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন, শিউলির মা কয়জনরে লইয়া মাইয়াডারে বার কইরা আনো, লুকাইছে নটি। গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হয়ে যাইতেছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। তীব্র কাঁপুনি, পা থেকে মাথার চুল অবধি। বাইরের প্রতিটি কথা তার কানে এসেছে। চারপাশ যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজার ঘরে আসে। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। পদ্মজাকে খুব পছন্দ করে সে, তাই পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির মা পাশের বাড়ির, পদ্মজার সঙ্গে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করিনি, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে।
ঘৃণা ভরা কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়। আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এইসব শুনলে মরে যাবে। আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে বাইরে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়ায় মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4 জন মহিলা শক্ত করে পদ্মজার বাহু চেপে ধরে রাখে। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা ভরা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা বাড়িতে ঢুকেই দেখে কোলাহল। সে ভয় পেয়ে গেল। জ্বরের তোরে কাঁপছে পূর্ণা। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। মুহূর্তে তার জ্বর উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আমার আপাকে এভাবে ধরেছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করিনি পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক পুড়ছে, পুরো শরীর ব্যথায় বিছিয়ে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনকে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। ধমকে উঠল পূর্ণা। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের গতরে রস বাইরা গেছিল, এজন্য খালি বাড়িতে বেটা ছেঁড়া ডাইকে আইনা রস কমাইছে। নোংরা কথাটি শুনে পূর্ণার গা রিরি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, হের মায়াটাও এমন আইছে, নিজেও এমন কিচ্ছা করলো, মায়ারাও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মাই এক বেশ্যা, মায়ারে বানাইছে আর এক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে তার শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে রাগে চেঁচিয়ে উঠল, আমার মা নিয়ে কিছু বলবে না, আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে যায়। তারপর লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়েছে। চোখের মণি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো পেতাত্তা রাগে ফসফস করছে। গ্রামের কিছু মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতরে কেউ ঢুকেছে, তাই সামনে এগুলো না। রিনা একাই এগিয়ে এলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিস্ত্রী গালিগালাজ করতে শুরু করলো। কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধন লাগবো। পেমা পূর্ণা পদ্মজাকে ছাড়াতে গেল। শহীদ সহ আরো 3-4 জন এগিয়ে আসে। অন্ধকারে ভিড়ের মাঝে বাজেভাবে নিগৃহীত হলো পদ্মজা, পূর্ণা, পেমা। কয়েকটা কালো হাত তাদের তৃপ্তি মিটিয়ে নিল খুব সহজে। 3 বোনের কান্না, তাদের আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। এটাই ছিল আজকের পর্ব, পদ্মজার এক টুকরো অনুভব। গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে। আর হ্যাঁ, নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভয়েস অফ সমেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, শব্দে, অনুভবে, ভালোবাসায়।